welcome back to my channel. So this is a on request video. Student request ছিল আমি ইউনিট এন্ড ডাইমেনশনের কিছু পার্ট বাকি ছিল সেটা করানোর জন্য। সো ফার্স্ট দুটো ভিডিওতে আমি করিয়েছি তোমাদের ইউনিট এন্ড ডাইমেনশন মানে ন্যাচারাল কোয়ান্টিটি ইউনিট ডাইমেনশন। সো আজকে আমি করাবো যে ন্যাচারাল কোয়ান্টিটি গুলোকে আমরা কি করে মেজার করতে পারি। হ্যাঁ, এম এল টি যেটা জানো, মাস লেন্থ টাইম, এই তিনটে ফান্ডামেন্টালস আমাদের বইয়ে আছে, আমাদের জানতে হবে। সো ধরো প্রথমে আমরা লেন্থ দিয়ে স্টার্ট করি। কি করে আমরা লেন্থ ক্যালকুলেট করব, বা লেন্থের মধ্যে কি পড়ে, ডিসটেন্স পড়ে, সবকিছুই পড়ে। সো দুটো মেথড আছে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড, একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। ওকে, সো ডিরেক্ট মেথডের মধ্যে কি কি আসে? স্কেল, লেন্থ স্কেল দিয়ে মেজার করতে পারি। তারপরে আমরা কি দিয়ে মেজার করতে পারি? ভার্নিয়ার স্কেল। কি জিনিস তোমাদের জন্য নতুন, জানবে আস্তে আস্তে। তারপর আমরা করতে পারি স্লাইড ক্যালিপার্স, সবগুলো আমি বলছি, বা এটাকে ভার্নিয়ার ক্যালিপার্সও বলে। তারপর আসছে স্ক্রু গেজ, তারপর আসছে স্প্যারোমিটার, আর ইনডাইরেক্ট কি আসছে আমি বলছি, আগে ডাইরেক্ট আমি এক্সপ্লেইন করি। স্কেল, সাপোজ you have given this phone and you are asked to measure the length of this edge. So how will you measure? Using a scale, obviously. তুমি একটা স্কেল নেবে, এটাকে এখানে you will put the scale here, তুমি দুটো সাইড ইকুয়াল করবে এবং you will measure the length of this edge. Okay, so এটা একদম ইজি। নাও ভার্নিয়ার স্কেল, যখন লেন্থটা খুব ছোট হবে, একদম ছোট, ধরো এই মার্কারের এই যে এটা তুমি মেজার করছো, তখন তোমার কি হবে, ধরো যদি বড় স্কেল থাকে সেটা দিয়ে এটা অ্যাকুরেটলি মাপা পসিবল হবে না, কিছুটা এরর আসবে। তো সেখানে আছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলটা এরকম থাকে, একটা স্কেল, এটার মধ্যে কি হয়, বড় বড় স্কেল তো থাকেই নর্মাল স্কেলের মধ্যে, তার মধ্যে আরো ছোট 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 স্কেল থাকে। এইগুলোকে বলা হয়, বড়গুলোকে বলা হয় মেইন স্কেল, ছোট ছোটগুলোকে বলা হয় ভার্নিয়ার স্কেল। দেখো আমি একটা কথা বলি, এই যে চারটে জিনিস আছে সেগুলো এক একটা ইনস্ট্রুমেন্ট, যেটা তোমাদের স্কুলে অ্যাভেলেবল। তোমাদের প্র্যাকটিক্যাল যখন করাবেন স্যাররা, ওনারা ডেফিনেটলি এটা ডিসকাস করবেন। কারণ এই ইনস্ট্রুমেন্টগুলো যদি আমি সামনে না তুমি দেখো, তাহলে আমি যতই বলি তুমি কিছুতেই বুঝবে না। স্টিল আই এম গিভিং আ রাফ আইডিয়া। তো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। গেলে আবার দেখো স্লাইড ক্যালিপার্স, এটাও আমি বলছি সামনে না দেখলে তোমরা বুঝতে পারবে না, তোমাদের স্যাররা ডেফিনেটলি দেখাবেন। সো স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স জিনিসটা অনেকটা এরকম থাকে, অনেকটা এরকম থাকে। আমি খুব বাজে ড্রয়িং করি, সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। এটা অনেকটা এরকম থাকে, ঠিক আছে? এখানে একটা এরকম একটা আংটার মতো থাকে, ঠিক আছে? তুমি যে জিনিসটাকে তুমি ধরো তোমাকে এই মার্কারটা দিয়ে তোমাকে বললো এই মার্কারটার ক্রস সেকশনাল যে এরিয়া আছে, মানে এই মার্কারটা কি একটা সিলিন্ডার, তো এটার তোমাকে মনে করো ডায়ামিটার বের করতে বলেছে। সো আমি বারবার বলছি, তোমরা জিনিসটা না দেখলে বুঝতে পারবে না, আমি টু ডাইমেনশনাল আঁকছি তো তোমরা বুঝতেও পারবে না। সো এই আংটাটার মধ্যে এভাবে এটাকে ঢুকানো হবে, তারপর এখানে স্ক্রু থাকবে, স্ক্রুটাকে এভাবে টাইট করতে হবে। তো এটা কিন্তু মুভেবল, যত টাইট করবে জিনিসটা যত ছোট হবে, টাইটটা বেশি করতে হবে। তো জিনিস এই যে জিনিসটা, এটা হচ্ছে তোমার মেইন স্কেল, এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল। তো তুমি জিনিসটাকে যত টাইট করবে স্ক্রুটা, এটার দিকে চাপবে, তাহলে রিডিং এর চেঞ্জ হবে। আর জিনিসটা যত মোটা হবে তো তোমাকে কম টাইট করতে হবে, তো এই যে পার্টটা সেটার দিকে সরে যাবে। সো তোমার রিডিং ডিফার করবে, ঠিক আছে? যেমন মনে করো আমি যদি এই প্যানটা ইউজ করি, এই প্যানটা যদি আমি ইউজ করি, তাহলে আমাকে অনেক বেশি স্ক্রুটা টাইট করতে হবে, আংটাটাকে ছোট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা রিডিংটা কম আসবে। কিন্তু যখন এটা, তখন বেশি একটা করতে হবে না। তো এইগুলো দিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল আছে, যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে তোমরা বুঝবে। এটা গেল স্লাইড ক্যালিপার, বা এটাকে বলা হয় ভার্নিয়ার ক্যালিপার। এবার স্ক্রু গজ, স্প্যারোমিটার, সেম জিনিস। এগুলোর মধ্যে সেই মেইন স্কেল, ভার্নিয়ার স্কেলের ব্যাপার থাকে। স্প্যারোমিটার জিনিসটা একটা রাউন্ড টেবিলের মধ্যে থাকে, সেটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়, সেটাও তোমাদের স্কুলে দেখিয়ে দেওয়া হবে। আমি বারবার বলছি, জিনিসগুলোকে সামনে না দেখলে আমি বললেও তোমরা বুঝবে না। স্টিল আমি একটা রাফ আইডিয়া দিলাম। এবার হচ্ছে ইনডাইরেক্ট মেথড। নাও হোয়াট ইজ ইনডাইরেক্ট মেথড? দেখো এইগুলো ছিল ছোট ছোট ল্যাম্প, ছোট ছোট জিনিস, যেমন মার্কারের বা তোমাদের রড দিয়ে দেবে প্র্যাকটিক্যাল করার জন্য। কিন্তু
যখন ভীষণ বড় বড় ল্যান্ড থাকবে সেগুলোকে আমরা কি করে ক্যালকুলেট করব, সেই তখন আসে ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডের আন্ডারে কি আসে, রিফ্লেকশন অর ইকো, তারপরে আসে তোমাদের সোনার, তারপরে আসে তোমাদের রেডার। ঠিক আছে, এবার জিনিসগুলো খুব একটা আননোন না, আমি বলছি। দেখো রিফ্লেকশন, রিফ্লেকশন বা ইকো তোমরা হয়তো পড়েছো, ক্লাস 10 এ একটা এক্সপেরিমেন্ট ছিল, টিবিএসসির বইয়ে আছে এটা। দুটো হিল আছে, ছোট ছোট দুটো পাহাড় আছে, এখানে একটা এখানে একটা, মানে আমি অবভিয়াসলি এত কাছে থাকবে না, তোমরা বুঝতেই পারছো আমি বলছি। তো সায়েন্টিস্ট আরোগা এদের মধ্যে ডিস্টেন্স, এই দুটো পাহাড়ের ডিস্টেন্স ক্যালকুলেট করেছিলেন রিফ্লেকশন দিয়ে। কি করে করেছিলেন, উনি কি করেছিলেন, এই পাহাড়ে দাঁড়িয়েছিলেন একটা হাতে একটা গান নিয়ে। এই পাহাড়ে ওনার একজন ফ্রেন্ড ছিলেন, ওনার হাতে একটা স্টপ ওয়াচ ছিল। উনি কি করেছেন, ফায়ার করেছেন। তো ও কি করেছে, যখন ফায়ারিং যখন হয়, আমরা কি জানি লাইটের ভেলোসিটি বেশি দেন সাউন্ডের ভেলোসিটি কম, তো লাইট আগে যাবে, সাউন্ড পরে যাবে। উনি কি করেছেন, যখনই ফায়ার করেছেন, ফায়ারিং এর যে ছোট একটা একটা আগুনের মতো ছোট্ট একটা স্পার্ক হবে, সেই স্পার্কটা দেখার সঙ্গে সঙ্গে ওই পাহাড় থেকে উনি স্টপওয়াচটা অন করেছেন, আর যেই উনি সাউন্ডটা শুনেছেন সঙ্গে সঙ্গে স্টপওয়াচটা অফ করেছেন। তো কি হয়েছে, সাউন্ডটা এখান থেকে এখানে যেতে, ঠিক আছে, বা ইকোটা এখান থেকে এখানে যেতে কতটা টাইম লেগেছে, আর সেটা জেনে উনি এই দুটো পাহাড়ের মধ্যে ডিস্টেন্সটা বের করেছেন। ঠিক আছে, তোমাদের বইয়ে আছে, তোমরা পড়লে বুঝবে। সো এটা ছিল রিফ্লেকশন বা ইকো। এবার আসছে সোনার। সোনার কি জিনিস, সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এটা ইউজ হয় আমাদের নেভিতে, ইউজ হয় ভীষণ নেভিতে ইউজ হয়। দেখো এটা তোমরা ইজিলি বুঝতে পারবে যদি তোমরা একটা বলিউড মুভি আছে খুব ফেমাস, সেটা হচ্ছে দ্য গাজি অ্যাটাক। তোমরা যদি সেই মুভিটা দেখে থাকো তাহলে তোমরা ইজিলি বুঝবে, আর যদি না দেখে থাকো আজকে দেখে নিও মুভিটা, তোমরা বুঝবে সোনার কি করে নেভিতে, হোক এটা ইন্ডিয়ান নেভি, ইউএস নেভি, সব জায়গাতে এটা ইউজ হয়। ঠিক আছে, সোনার। দেখো সোনার কি জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ডিফেন্সে এটা খুব ইউজ হয়, নেভিতে খুব ইউজ হয়। দেখো ধরো এটা একটা সাবমেরিন, আন্ডার ওয়াটার। সোনার কখন ইউজ হয়, আন্ডার ওয়াটার। ঠিক আছে, আন্ডার ওয়াটার, জলের নিচে যখন তুমি দুটো জিনিসের মধ্যে ডিস্টেন্স বের করতে যাবে, খুব অনেক দূরত্ব, তো তুমি কি করে মেজার করবে, সেটা হচ্ছে সোনার। সো মুভিটা বলা ছিল এটা হচ্ছে ধরো ইন্ডিয়ান সাবমেরিন মানে কি, ডুবোজাহাজ, সমুদ্রের জলের নিচে থাকে। সো ইটস ইন্ডিয়ান সাবমেরিন and this is opponent submarine. Which country, whichever the country is. So this is Indian submarine and this is opponent submarine. So now we supposed to fire a torpedo to the opponent. তো দেখো টর্পিডো ফায়ার করবো, আমরা অ্যাটাক করবো, তো আমরা কি করে জানবো যে কোথায় সাবমেরিনটা আছে? সাবমেরিনটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো পজিশনে থাকতে পারে, বা আরো দূরেও থাকতে পারে। তো আমাদের জানতে হবে যে সাবমেরিনটা কি আমাদের ফায়ারিং রেঞ্জের মধ্যে আছে কিনা। আমাদের টর্পিডোর ফায়ারিং রেঞ্জ, মনে করেন একটা টর্পিডোর ফায়ারিং রেঞ্জ 600 মিটার। তো আমাকে জানতে হবে সাবমেরিনটা যে আছে, অপোনেন্টের সাবমেরিন, সেটা কি আমার ফায়ারিং রেঞ্জের মধ্যে আছে কিনা। তো কি করে আমরা জানবো যে সাবমেরিনটা কোথায় আছে? তখন কি করা হয়, একটা আল্ট্রাসনিক সাউন্ড, হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসনিক সাউন্ড আমাদের সাবমেরিন থেকে পাঠানো হয়, খুব স্পিডে পাঠানো হয়। এই আল্ট্রাসনিক সাউন্ডটা গিয়ে কি করবে, ওদের সাবমেরিনকে, কারণ সাবমেরিনের ভিতরে বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না বাইরে কি, তো এখান থেকে হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসনিক সাউন্ড পাঠানো হবে। তো এটা গিয়ে ওই সাবমেরিনকে স্ট্রাইক করবে, করে রিফ্লেক্টেড হবে, প্রতিফলিত হয়ে আবার আমাদের সাবমেরিনে ফিরে আসবে। এই যে গেল, গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসলো, একটা টাইমের ব্যাপার। দেখো আমরা জানি আমরা কোন ভেলোসিটিতে সাউন্ড ওয়েভটাকে পাঠিয়েছি, সো উই নো দ্য ভেলোসিটি। গিয়ে ফিরে আসলো, এখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে পারবো। সরি দাঁড়াও, এটা বলছি আমি। তো টাইম, ডিসপ্লেসমেন্ট আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো ভেলোসিটি আমরা জানি, আমরা কত ভেলোসিটিতে পাঠিয়েছি, টাইম
শব্দটা আমরা যখন পাঠালাম আমরা স্টপওয়াচ অন করবো, যখন সাবমেরিনে গিয়ে আবার রিফ্লেক্টেড হয়ে আসলো স্টপওয়াচ অফ করবো, দেখবো আমরা আমাদের কতটা টাইম লেগেছে। এবার দেখো ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আমরা জানি ভেলোসিটি কত, টাইম আমরা স্টপওয়াচ থেকে বের করতে পারবো। সো ভেলোসিটি ইনটু টাইম ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। আমরা জানতে পারবো যে সাবমেরিনটা কোথায় আছে, whether it is within our firing range or not। যদি থাকে we will fire, যদি না থাকে কিছু করার নেই। সো সোনার এইভাবে ইউজ করা হয়। তোমরা অবশ্যই দ্য গাজি অ্যাটাক মুভিটা দেখবে, সেটার মধ্যে সোনারের ইউজটা খুব ভালোভাবে ইন্টারপ্রিট করা আছে। সো এটা গেল সোনার, যেটা ডিফেন্স ইউজ। আর নাও থার্ড ওয়ান কামস রেডার। হোয়াট ইজ রেডার? রেডার ইজ রেডিও নেভিগেশন, রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং। সেম জিনিস, জাস্ট এখানে সাউন্ড ওয়েভ ইউজ করা হয়েছে, এখানে রেডিও ওয়েভ ইউজ করা হবে। ঠিক আছে, বেতার তরঙ্গ। এখানে সাউন্ড শব্দ তরঙ্গ, এখানে বেতার তরঙ্গ। আর তেমন কোনো খুব একটা ডিফারেন্স নেই। সো এই দুটো জিনিস ডান। ঠিক আছে, এবার নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এরর। আচ্ছা, এররের আগে আরেকটা জিনিস বলে নিই, আমরা তো লেন্থ শুধু পড়েছি, টাইম। টাইম তো জানো, টাইম তো নর্মাল আমরা ঘড়ি দিয়ে মেজার করবো যে কোনো। কোয়ার্টস ক্লক হচ্ছে সবচেয়ে একুরেট। তো কোয়ার্টস ক্লক দিয়ে একুরেট টাইম মাপা যায়। নর্মাল তো বাড়িতে আমরা যে ঘড়ি ইউজ করি। আর এবার ধরো মাস, এগুলো একদম প্রিলিমিনারি জিনিস। মাস তো জানি, নর্মাল ব্যালেন্স। আর খুব ছোট মাস যদি হয় তাহলে আমরা কি করি, স্প্রিং ব্যালেন্স। এটাও তোমাদের কেমিস্ট্রি লেভেলে থাকবে। যখন দেখবে তোমরা ছোট ছোট ধরো দুটো কম্পাউন্ডের রিঅ্যাকশন করাবে বা কিছু করাবে, তো তোমাকে 0.49 গ্রাম NaCl দিতে হবে সাপোজ, তখন তোমরা স্প্রিং ব্যালেন্স ইউজ করবে। কারণ এটা অনেক ছোট, এটা নর্মাল আমাদের বাড়ির যে ব্যালেন্স সেটা দিয়ে হবে না। এটার জন্য আলাদা স্প্রিং ব্যালেন্স থাকে, সেটা খুব সেন্সিটিভ। তো এরকম থাকে, তোমরা বইয়ে আরো পেয়ে যাবে, আরো অনেক কিছু আছে। চলো এবার এত কিছু যে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেশনে তো এরর আসবে, ভুল আসবে। তো আমরা তো অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে পারবো না, তাহলে এরর ক্যালকুলেশন। ঠিক আছে, এরর আমরা যে ক্যালকুলেট করছি, পরিমাপ করছি, আমরা কতটা ভুল করছি, কতটা ভুল আমরা ক্যালকুলেশন আসছে, দ্যাট ইজ এরর। ওকে, চলো মনে করো তোমাকে এটা 5 সেন্টিমিটারের একটা স্কেল দেওয়া হয়, তো যে কোনো একটা রড বা যে কোনো কিছুটা দেওয়া হয়েছে, 5 সেন্টিমিটারের ছোট একটা কিছুটা দেওয়া হয়েছে। ইটস আ ভেরি স্মল লেন্থ। সেটা ক্যালকুলেট করতে গেলে কিছু এরর আসবে। তো দেখো কি হয়। মনে করো প্রথম তুমি ক্যালকুলেট করলে এটা 5 বড় করে লিখি 5.1 সেন্টিমিটার। তারপর তুমি করলে 5.0 সেন্টিমিটার। তারপর তুমি করলে 5.2 সেন্টিমিটার। তারপরে করলে 4.9 সেন্টিমিটার। তারপরে করলে 4.8 সেন্টিমিটার। এবার তো মনে করো 5টা তুমি রিডিং নিলে, এক একটা এক এক রকম আসলো। ঠিক আছে, তাহলে তুমি কোনটাকে একুরেট বলবে? আসবেই, এরর আসবে। এখন মনে হয় হতে পারে যে কেন এরর আসবে, কিন্তু যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে তোমরা দেখবে এরর আসবেই। তুমি 5 মিলাতে খুব কষ্ট হবে। তখন আমরা কি করব, যত অনেকগুলো আমরা নেব, নিয়ে সবগুলোকে আমরা এভারেজ করব। ঠিক আছে, তাহলে এররটা একটু কমে যায়। এভারেজ কি করে করব, 5.2 প্লাস 5.0 প্লাস 5. কি এটা 2, সরি এটা তো 1 ছিল। আচ্ছা 5.2 প্লাস 4.9 প্লাস 4.8 কটা, 1 2 3 4 5, এভারেজ মানে 5 দিয়ে ডিভাইড করব। এই যে ভ্যালুটা আমরা পাবো সেটাকে বলা হয় ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু, প্রকৃত মান। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ট্রু ভ্যালু। সো এখান থেকে দেখো ক্যালকুলেট করে 5 5 2 এটা হয়ে যাবে কত, 5 5 15 15 হ্যাঁ 25 হয়ে যাবে। সো 25/5 হয়ে গেল কি 5। তো দেখো এতগুলো করার পর কোনোটাই একুরেট আসেনি, কিন্তু আমরা যখন অ্যাভারেজ করেছি তখন একুরেট চলে আসছে। সবসময় হবে না, কোনো কোনো সময় দেখবে এগুলো যদি একটু চেঞ্জ হয়ে যায় 5.1 চলে আসবে, কোনো সময় 5.01 চলে আসবে, এরকম আসবে। তো এটা হয়ে গেল আমার ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, এবার আরো কিছু জিনিস আছে, অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট এরর, অ্যাভারেজ এরর। অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এরর কি জানো? এটাকে যদি আমি যে কোনো কিছু দিয়ে দাও, মনে করো x বার লিখলাম,
অ্যাকচুয়াল ভ্যালুটাকে বা ট্রু ভ্যালু যেটা এটাকে আমি x বার লিখলাম, আর প্রত্যেকটা যেটা সেটাকে মনে করো আমি লিখলাম xi, এটা xi, এক নম্বরটা xi মানে x1, দুই নম্বরটা x2 এরকম। তাহলে অ্যাবসলিউট এরর আসবে x বার মাইনাস xi, এটাকে মড দিতে হয় কারণ পজিটিভ নেব আমরা সবসময়, যাই আসুক আমরা শুধু ভ্যালুটা নেব আমরা, মানে অ্যাবসলিউট মানে কি, অ্যাবসলিউট মানে হচ্ছে জাস্ট দ্য নাম্বার, এটা পজিটিভ নেগেটিভ নেব আমরা, শুধু বার নেব, ঠিক আছে। তাহলে দেখো প্রথম রিডিংটার ক্ষেত্রে কি হবে, প্রথম রিডিংটার অ্যাবসলিউট এরর কত, মিন যেটা ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল হলো 5 মাইনাস এটা কত হলো 0.1, তাহলে ফার্স্ট ভ্যালুটার অ্যাবসলিউট এরর কত, ফার্স্ট রিডিংটার অ্যাবসলিউট ভ্যালু 0.1। এবার দেখো বুঝে দিই, লেখার জায়গা নেই খুব একটা। সেকেন্ডটার জন্য দেখো, সেকেন্ডটার জন্য কি হবে, ট্রু ভ্যালু তো সবসময় 5, ওটা বের করলাম, 5 মাইনাস এটা দেখো 5.0 মানে 5, এটা চলে আসলো 0। এটার দেখো, এটার ক্ষেত্রে কত হবে, 5 মাইনাস 5.2, সো ইট কামস আউট টু বি 0.2। এটার ক্ষেত্রে কি হবে দেখো, 5 minus 4.9, so it comes out to be 0.1। এটা দেখো 5 minus 4.8, so it comes out to be 0.2। सही बात। এবার দেখো 0.1 0 0.2 0.1 0.2, ঠিক আছে। এবার কি হবে, এটা কি হবে দেখো, আমার এগুলোকে কি করতে হবে, বের করতে হবে। এবার এটা হয়ে গেল অ্যাবসলিউট এরর, প্রত্যেকটা রিডিং এর জন্য ইন্ডিভিজুয়াল কতটা এরর আসছে, সही बात। এবার আমাদের দেখতে হবে, এবার হচ্ছে এভারেজ এরর, এভারেজ আমি কতটা এরর করলাম, এবার এররগুলিকে অ্যাড করো, 0.1 plus 0 plus 0.2 plus 0.1 plus 0.2 ডিভাইডেড বাই কত 5, দেখো এভারেজ এরর কত আসে, কত আসবে এভারেজ এরর, 2 2 4 5 6, 0.6 বাই 5, কিছু ভুল করলাম না তো, 5 1 2 2 1 1, ঠিক আছে 0.5। তো এটা করলে ডিভাইড করলে যা আসবে এটা হয়ে যাবে তোমার এভারেজ এরর, ঠিক আছে। এটা ডিভাইড করলে দেখো কত আসে, এটা হয়ে যাবে তোমার এভারেজ এরর। সো কি কি বললাম আমরা, বললাম ট্রু ভ্যালু, অ্যাবসলিউট এরর, এভারেজ এরর। এবার এভারেজ এররকে এপসাইলন বা এরকম এই সিম্বলটা দিয়ে লেখা হয়, ঠিক আছে। এটার যা ভ্যালু আসবে এটাকে এপসাইলন দিয়ে লেখা হয়। এবার আসছে আরো দুটো জিনিস, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল এরর এবং পার্সেন্টেজ এরর। ফ্র্যাকশনাল এরর, আনুপাতিক ত্রুটি, ঠিক আছে। আনুপাতিক ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর কাকে বলে, আনুপাতিক ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর আমরা বলবো কাকে, আনুপাতিক ত্রুটি আমরা বলবো এপসাইলন বাই এক্স বার, মানে এভারেজ এরর বাই ট্রু ভ্যালু। এভারেজ এররকে ট্রু ভ্যালুতে ডিভাইড করলে আমরা ফ্র্যাকশনাল এররটা পেয়ে যাব। এবার পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ যখনই আসবে কি হবে, এটা ইনটু 100, ইট কামস আউট টু বি পার্সেন্টেজ এরর। সো এইভাবে তোমাকে রিডিং দিয়ে এগুলো ক্যালকুলেট করতে বলবে। আমি বলছি যখন নিউমেরিক্যালের ভিডিও আসবে আমি প্রত্যেকটা থেকে নিউমেরিক্যাল পড়াবো, নিউমেরিক্যালের জন্য আলাদা ভিডিও আসবে। চলো ডান। এখন তোমাদের আমি করাবো সিগনিফিকেন্ট নাম্বার। তাৎপর্যপূর্ণ সংখ্যা, ঠিক আছে। দেখো তোমাদের বইয়ে অনেক রুল দেওয়া আছে তাৎপর্যপূর্ণ সংখ্যা, অনেকগুলো রুল আছে তাৎপর্যপূর্ণ সংখ্যা, তোমাদের সবগুলো জানতে হবে। দেখো তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার কি, সিগনিফিকেন্ট নাম্বার কি, দেখো আমরা যে কোনো নাম্বার বোর্ডে লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি নাম্বার, এর মধ্যে সবগুলো নাম্বারের যে কোনো ইম্পর্টেন্স আছে তা তো নয়। যেমন মনে করো আমরা লিখলাম 52, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট নাম্বার বা ডিজিটও বলতে পারো, কটা এখানে দুটো, 5 2, দুটো সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে, দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা। এবার যদি 52 সামনে দুটো জিরো বসিয়ে দিই, এর কি কোনো মানে আছে, নেই, এর কোনো তাৎপর্য নেই, এর কোনো সিগনিফিকেন্স নেই। তো তোমাকে যদি এরকম লেখা হয় যে 0.0052, তাহলে এখানে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট নাম্বার, কটা, চারটে না দুটো,
এই জিরোগুলোর তো কোনো ভ্যালুই নেই, ঠিক আছে। নন জিরো ডিজিটের সামনে কোনো জিরো যদি থাকে তাহলে তার কোনো ভ্যালু নেই। কি বললাম, অশূন্য সংখ্যার সামনে যদি কোনো জিরো থাকে, কোনো শূন্য থাকে, তার কোনো ভ্যালু নেই। যেমন তোমার মনে করো, আমি এক্সাম্পল একটু করাচ্ছি, যেমন মনে করো 57.790, এটাতে কয়টা সিগনিফিকেন্ট নাম্বার আছে, কয়টা নাম্বার সিগনিফিকেন্ট নাম্বার দেখো, 57.790, সবগুলো নাম্বার কিন্তু মানে মিনিং আছে, ঠিক আছে। এখানে তোমার প্রত্যেকটা জিনিসকে কাউন্ট করতে হবে, প্রত্যেকটা জিনিসের ইয়ে আছে, তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার হয়ে গেলে 1 2 3 4 5 5টি। সেটা এবার যদি মনে করো তোমরা 0.00579 এরকম কিছু একটা আছে মনে করো 0.00579, তাহলে এখানে কটা, আমি কি বললাম, নন জিরো যে ডিজিটটা থাকবে তার সামনে যদি কোনো জিরো থাকে তার কোনো ভ্যালু নেই। এটা তোমাদের বইয়ে পয়েন্ট 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 করে সবগুলো রুল দেওয়া আছে, এগুলো রুল তোমাদের জানতে হবে, রুল এগুলো। নন জিরো ডিজিট, এখানে সব নন জিরো ডিজিট কোনটা, এই থেকে যদি শুরু করো 5, নন জিরো ডিজিট 579, এর সামনে জিরো থাকলে আমরা সেগুলোকে কাউন্ট করব না। যখন সিগনিফিকেন্ট ডিজিট আমরা ক্যালকুলেট করব, এটা এগুলোর আলাদা রুল আছে। নন জিরো ডিজিটের সামনে জিরো আমরা ক্যালকুলেট করব না। তাহলে এখানে কটা সিগনিফিকেন্ট ডিজিট, 1 2 3, তিনটে। এবার যদি এরকম থাকে 0.502, এবার দেখো, এবার এই জিরোটা কি, এটা কিন্তু নন জিরো নাম্বারের পরে, নন জিরো ডিজিটের পরে, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট নাম্বার কটা, 1 2 3। ক্লিয়ার? এবার সিগনিফিকেন্ট নাম্বার তোমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রাউন্ড অফ। রাউন্ড অফটা একটু পরে করছি, সিগনিফিকেন্ট নাম্বারে আরো কয়েকটা एग्जांपल দিয়ে দিই, তোমাদের ইজি হবে। মনে করো এরকম একটা নাম্বার আছে 7 পয়েন্ট, আমি একটু ইজি করে রেডি করে রেখেছি যাতে তোমাদের ইজি হয়। ইনটু মনে করো 2.6 ডিভাইডেড বাই মনে করো 13.2, ঠিক আছে, 13.2। তো কত আসে তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখো, বা তোমরা ইয়ে করে দেখো। আমার ভিডিও লেন্দি হয়ে যাবে যদি আমি ক্যালকুলেট করি, আপলোড করতে এমনিতেই প্রবলেম হয় বেশি লেন্দি হলে। তাহলে এটার ভ্যালু আসে 1.403। আমি ক্যালকুলেশন দেখাতে গেলে ভিডিও লেন্দি হয়ে যাবে, তোমরাও বোর হয়, দেখানোর কিছু নেই, দেখে নাও পরে। সো চলে আসলো। এবার আমাদের কি করতে হবে, দেখো সিগনিফিকেন্ট ডিজিটে কনভার্ট করতে হবে। যখন মাল্টিপ্লিকেশন, ভালো করে শোনো, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন যখন করবো, গুণ বা ভাগের সময় কি হবে, যতগুলো নাম্বার আমরা ইউজ করব এর মধ্যে যে যার মধ্যে স্মলেস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট আছে, রেজাল্টটাকে আমাদের ততটুকু রাখতে হবে, বুঝলি? ওকে, দেখো এটার মধ্যে সিগনিফিকেন্ট ডিজিট কটা, 7.143, 1 2 3 4, চারটে। এটাতে কটা, দুটো। এটাতে কটা, তিনটে। তো সবচেয়ে ছোট কোনটা, 2। তাহলে आंसर যেটা আসবে সেটাকে আমাদের 2 সিগনিফিকেন্ট ফিগারে রাখতে হবে। তাহলে আমরা কি করব, 1.4। ওকে, চলো এবার আরেকটা করি, রাউন্ড অফ। ওকে, আর রাউন্ড অফের আরো দুটো নিয়ম আছে, অ্যাকচুয়ালি প্রচুর রুল, তো সেগুলো সবগুলো আমারও মুখস্থ নেই, সব আমি ইয়ে করছি, তোমরা দেখে দেখে পড়ে নেবে। এবার মনে করো রাউন্ড অফ, যেটা রাউন্ড অফ কি, মনে করো যখন ক্যালকুলেটরে তোমরা যদি কোনো নিউমেরিক্যাল করো তখন দেখবে অনেক সময় এরকম আসে 2.33569 আসতে। তো এত বড় নিয়ে তো আমরা করতে পারবো না, আমরা এটাকে রাউন্ড করে নিই, ছোট করে নিই। মোটামুটি মনে করো 2.33 থাকলে 3 থাকলে আমরা 2.33 নিই, ঠিক আছে। কিন্তু রাউন্ড অফ করা, এটাকে বলা হয় রাউন্ডিং অফ। কিন্তু রাউন্ডিং অফের কিন্তু কিছু রুল আছে, আমরা ব্লাইন্ডলি রাউন্ড অফ করতে পারবো না, আমাদের কিছু রুল আছে, কিছু লিমিটেশনস আছে, কিছু রুল আমাদের ফলো করতে হবে। যেমন মনে করো 2.479, এটাকে আমাদের 2 ডিজিটে রাউন্ড অফ করতে হবে। 2 সিগনিফিকেন্ট, তোমাকে বলে দেবে রাউন্ড ইট আপ টু 2 সিগনিফিকেন্ট নাম্বার। 2 সিগনিফিকেন্ট নাম্বার তোমাকে কোয়েশ্চেন করবে, এটা একটা দিয়ে দেবে, বলবে রাউন্ড অফ আপ টু 2 সিগনিফিকেন্ট নাম্বার, মানে আমাদের দুটো সিগনিফিকেন্ট নাম্বার। দুটো সিগনিফিকেন্ট নাম্বার ঠাস করে 2.4 বসিয়ে দিও না, এখানে কথা আছে। এখানে হচ্ছে তুমি যে ফিগার পর্যন্ত রাউন্ড অফ করবে তার পরের ডিজিটটা যদি মোর দেন 5 হয়, তাহলে আগের ডিজিটের সঙ্গে 1 অ্যাড করতে হবে, বুঝেছো? আমরা দেখো আবার বলছি,
টু সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত যদি তোমাকে করতে হয় তাহলে তুমি ঠাস করে 2.4 বসিয়ে দেবে। কিন্তু রুল আছে, যদি তুমি 4 অব্দি তো করবে, যদি যার পর্যন্ত করবে তার পরের ডিজিটটা যদি মোর দেন 5 হয়, মোর দেন 5 হয়, 5 থেকে বেশি হয়, তাহলে এটার সঙ্গে 1 অ্যাড করতে হবে, তাহলে হয়ে যাবে তোমার 2.5 নট 2.4। ওকে, এটা রুল, রাউন্ড অফ করার রুল, ঠিক আছে। তারপর যদি মনে কর আর যদি এরকম হয় 2.432, এবার 2 ডিজিট পর্যন্ত, এবার দেখো 5 এর থেকে ছোট লেস দেন 5, তাহলে এখানে আবার কোনো নেই, এখানে 2.4 হবে, এখানে কোনো মানে কোনো ব্যাপার নেই, এটা যেরকম থাকবে এরকম আনচেঞ্জ থাকবে। ওকে, সো এটা হয়ে গেল একটা। এবার এমন যদি হয় যে 5 এর থেকে বেশিও না 5 এর থেকে কমও না, এখানে 5ই আছে, হ্যাঁ, আর বলে দিয়েছে যে 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত রাউন্ড অফ করো, তখন কি করবো দিদি? সেই বাত কোয়েশ্চেন কামস। দেখো তখন কি হবে, যদি 5 আসে, এখানে দুটো রুল আছে, অড ইভেন। যদি আগের নম্বরটা অড হয়, অযুগ্ম হয়, তাহলে 1 এর হবে, মানে 2.5 হয়ে যাবে, মানে সরি দাঁড়াও বলছি, যদি হয়। দেখো এটা কি অড না ইভেন? 4 একটা ইভেন নাম্বার, যুগ্ম সংখ্যা, তাহলে 2 চেঞ্জ হবে না, 2.4ই থাকবে। যদি 2.35 থাকতো অড নাম্বার, তাহলে 2.4 হয়ে যেত। ওকে, তো এই হলো কিছু রুল যেগুলো আমাদের জানতে হবে সিগনিফিকেন্ট ফিগার ক্যালকুলেট করার জন্য, আর তেমন বেশি কিছু নেই। ওকে, সো এখানে আমি শেষ করছি আমার আজকের ভিডিও। আর আমি বলছি কিছু নিউমেরিক্যাল আছে, করাতে হবে নিউমেরিক্যালগুলো, তো তার জন্য আলাদা ভিডিও ডেফিনেটলি আসবে, তোমরা ওয়েট করো। আর তোমার এটা একটা মানে অন রিকোয়েস্ট ভিডিও ছিল, হঠাৎ করে আবার বেগুন হঠাৎ করে এটা করতে চলে আসলো। সো নেক্সট ভিডিও তোমাদের ক্লাস 11-এর আসবে স্কেলার ভেক্টরের উপর, আর যে পেন্ডিং হোমওয়ার্ক বলেছিল সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। সো দেখো তোমাদের হয়তো ক্লিয়ার হয়ে গেছে সব কিছু, আমি তোমাদের রেসপন্সে ওয়েট করবো। কিছু হোমওয়ার্ক নেই, স্টিল তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, সো দেখতে থাকো আমার ভিডিও।